ভাই তারা লঞ্চ আধা ঘন্টার মধ্যে দাঁড়া করে এই জন্য ভাড়া 200 টাকা কম। 200 টাকা দিতে হবে, যদি তা না মানে ভাড়া ফ্রি, কোনো ভাড়া এমনিতেই 300 টাকা নিতে আসে, আমাদের ভাড়া সেখানে 400 টাকা তো এটা সরকারি ভাড়া, এমনিতেই ভাড়া বেশি। এটা তো সরকারি ভাড়া। জি 408 টাকা সরকারি ভাড়া। 8 টাকা সরকারি ভাড়া থাকুক ভাই, লঞ্চ কিলো কেন থামানো হচ্ছে কালকে হেগে দিয়ে বাড়ি গাড়ি করা, লস করা, তাদের পয়সা, আমরা গরিব লোক, আমাদের পয়সা, আমাদেরকে মূল্যায়ন করে না, করে কি বড় লোকের জন্য আমাদেরকে বস্তু টাকা দেয় না, জায়গা দেয়, মোটর সাইকেল উড়ায়, ব্যাগ টানে, অমুক টানে, আমরা কি মানুষ না? আমরা ভাড়া দিই না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। বরিশাল লঞ্চঘাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 13টি লঞ্চ। 13টি লঞ্চ বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা এবং চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এর মধ্যে 12টি লঞ্চ হলো যাবে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত, আর একটি লঞ্চ আপনারা যে এই লঞ্চটিকে দেখতেছেন সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9-এর ফাঁকে চিপায় যে লঞ্চটা আছে, তো সেই লঞ্চটি যাবে বরিশাল থেকে চাঁদপুর পর্যন্ত। তো মোট 13টি লঞ্চ ছেড়ে যাবে বরিশাল থেকে হাজার হাজার যাত্রী নিয়ে। আর আমি আমার এই ফেসবুক এবং ইউটিউবে একটি পোল দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ঈদ রিটার্ন ট্রিপে আমি বরিশাল থেকে কোন লঞ্চে ট্রিপ দেব। তো সবাই ম্যাক্সিমাম অলমোস্ট প্রায় 76% ভোট এসেছে এম খান 7 লঞ্চের পক্ষে। তো তাই আজকে আমি এম খান 7 লঞ্চে আজকে আমি বরিশাল থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব। অবভিয়াসলি এই ভ্রমণটা আমার জন্য একটি ঘটনাবহুল ছিল, কারণ যেমন স্পিডে মজা পেয়েছি তেমন একটি চক্রেরও দেখা মিলেছে এম খান 7 লঞ্চে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে প্রচুর যাত্রী চাপ, অনেক ভিড়। আর আজকে তো দেখলেনি 12টি লঞ্চ ছেড়ে যাবে। বরিশালের লঞ্চঘাটে প্রায় ঠিকভাবে হাঁটার মতো অবস্থা নেই, এত যাত্রী চাপ আজকে। তো দেখতেই পাচ্ছেন এখানে যাত্রী ঢোকার সিরিয়ালটা সবচেয়ে বেশি, চাপটা সবচেয়ে বেশি, নতুন লঞ্চ হাইপ বেশি, নতুন লঞ্চের প্রতি যাত্রীদের আকর্ষণ বেশি, এটাই স্বাভাবিক। সুন্দরবন 16 লঞ্চের দিকেও এতটা ভিড় নেই, এম খান 7-এর দিকে যতটা ভিড়। আর এম খান 7 লঞ্চের পেছনে পারাবত 11 আছে, যাত্রী নিতেছে। তো এখন সন্ধ্যা মাত্র 7টা বাজে, 7টা বাজে, লঞ্চ একদম ভরপুর হাউসফুল হয়ে গেছে। এম খান 7 লঞ্চের একটু পেছন হলো অ্যাডভেঞ্চার 9। আর অ্যাডভেঞ্চার 9 দেখতে পাচ্ছেন এম খানের ফেন্ডার থেকে সিঁড়িতে তারপর যাত্রী নিচ্ছে, মানে ঘাটে জায়গা পায়নি। তা আপনাদেরকে একটু এম খানের ডেকটা দেখাই। তো যেহেতু ক্রাউড অনেক লোকজন, তাই ভ্যাপসা গরম। প্রতিটা লঞ্চের ভিতরে একটু ভ্যাপসা গরম, যাত্রীদেরও কষ্ট হচ্ছে, ফ্যান চলতেছে মাথার উপরে, তবুও অনেক গরম। তো দেখতে পাচ্ছেন। আর ঈদ উপলক্ষে কিন্তু এখন ডেক ভাড়া 400 টাকা করে। ঈদ চলে গেলে কিন্তু আবার ঢাকা বরিশালে ডেক ভাড়াটা কমে যাবে, তখন 300 টাকা হয়ে যাবে। আপনি যত দূর তাকাবেন শুধু দেখতে পুরো বরিশাল লঞ্চঘাটে পন্টুনে শুধু মানুষ গিজগিজ করতেছে। তো আমি এখন চলে যাচ্ছি 2য় তলায়। আজকে তো 2য় তলায় দেখতেই পাচ্ছেন একদম ফ্রন্ট দিকে যাত্রী যে যার অবস্থা নিয়ে নিয়েছে। তো
আমি মূলত কেবিন পেয়েছি, আমার কেবিন হলো 3 তলায়, এসি কেবিন পেয়েছি। আগে বুকিং দেওয়া ছিল, আর ঈদের আগে বুকিং দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে লঞ্চের বারান্দা তো অনেক যাত্রী। এমখান শিপিং লাইন্স পরিচালিত এমখান 7 লঞ্চে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের জানানো হচ্ছে লঞ্চটি অল্প কিছু সময়ের মধ্যে 8টা বাজতেছে, লঞ্চ একটু তাড়াতাড়ি ছেড়ে দিবে। তো এ হলো কেবিন, কেবিন লবির ভিতরে প্রচুর যাত্রী। চলে যাচ্ছি 3য় তলায় আমার কেবিনে। তো সিঁড়ির কোঠার মধ্যে অনেক যাত্রী, মানে কিছু যাত্রী তারা চাদর বিছিয়ে রেখেছেন, মানে যাত্রীরা যে যেভাবে পারতেছেন ভেতরে প্রবেশ করেছেন করে। মানে লঞ্চের ইঞ্চিতে যাত্রী, প্রচুর যাত্রী। অবশ্য এমখান লঞ্চ আজকে সবার আগে ঘুরে গেছে বরিশাল ঘাটে। তার কারণ হলো এমখান নতুন লঞ্চ, একটা ক্রেজ আছে। তো যারা এভাবে ডেকে যাচ্ছে তাদের ভাড়া হলো 400 টাকা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তো হলো 3 তলার ফ্রন্ট ডেক। আর এই যে এটা হলো প্রেসিডেন্সিয়াল স্যুট, পর্দা দেওয়া। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের জানানো হচ্ছে লঞ্চটি অল্প কিছু সময়ের মধ্যে তো প্রচুর যাত্রী। তো আজ দ্রুত লঞ্চ কর্তৃপক্ষকে জানান। তো এটা হলো 3 তলার বারান্দা, কেবিনের বারান্দা, সেখানেও যাত্রী। নিরাপত্তায় সচেতন থাকুন। আমরা আশা করি আপনার যাত্রা হবে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক। লঞ্চ যেহেতু ছেড়ে দেবে তাই ব্রিফিং দিচ্ছে। তো চলে আসলাম আমার সিঙ্গেল কেবিনে। এই সিঙ্গেল কেবিনটি আমি যেটা বললাম, এই ঈদের বাজারে যেহেতু অনেক চাপ হবে আজকে, তাই আমি আগেই বুকিং দিয়েছিলাম। তো এই হলো বিছানা, মোটামুটি একজন আরামে ঘুমাতে পারবে, তবে 2 জন ঘুমাতে পারবে না চাইলে, একটু চওড়াটা একটু কম, তবে একজনের জন্য যথেষ্ট আরামদায়ক। আর এটা হলো টিভি যদি আমি কখনো ছাড়ি না। আর এটা হলো একটি ফ্যান, এসি, ভেন্টিলেটর। তো এই কেবিনের ভাড়া এখন যেহেতু ঈদ চলতেছে তাই 1200 টাকা, ঈদ শেষ হলে আবার এই কেবিনের ভাড়া 1000 টাকা হয়ে যাবে। আর একটি আয়না আছে, এটি পানির জগ দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে। তারপর এগুলো চার্জিং পোর্ট, তবে চার্জিং পোর্টের পজিশনটা খুবই একটা অড জায়গায়, কারণ এই জায়গাটাতে আসলে মানে কোনো কিছু চার্জার মানে অ্যাডাপ্টার যে প্রবেশ প্লাগ করলে তখন আসলে সমস্যা। আসলে চার্জিং পোর্টটা সবসময় এইরকম জায়গাটা হলে সেটা বেশি প্রেফারেবল। তো আমি এখন আছি 4 তলায়। 4 তলাতেও দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আর প্রচুর গরম, যার কারণে যাত্রীরা যে যার মতো বাতাস করে একটু আরাম পাওয়ার চেষ্টা করতেছে। তো এই হলো ছাদের অবস্থা। ছাদের কোথাও খালি নাই, একদম হাউসফুল। তো আজকে আশা করি একটা খেলা হবে এমখান 7 লঞ্চের সাথে অন্য লঞ্চগুলোর একটা গতির খেলা হবে। ক্যাটারপিলারের সাথে আজকে দেখি অন্য লঞ্চগুলো পারে কিনা। তো এমখান মূলত বের হতে যাচ্ছে এমখান, কিন্তু এমখান বের হতে পারতেছে না পিছনে পারাবত 11 লঞ্চের জন্য, কারণ পারাবত 11 কিন্তু আজকে এমখান 7 লঞ্চের পেছনে থেকেই যাত্রী নিয়েছে। দেখতে পাচ্ছেন যে পারাবত 11 লঞ্চের ভিতরে এখনও যাত্রী প্রবেশ করতেছে। আর এমখান মূলত সবার আগে এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এই পারাবত 11 জন্য আর কি এমখান বেরোতে পারতেছে না।
পারাবত 11 এখন ছেড়ে দিয়েছে। পারাবত 11 এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল যাত্রী নিয়ে। আশা করছি এম খান 7 এখন ছেড়ে দিবে, কারণ পারাবত 11 জন্য এতক্ষণ এম খান 7 বেরোতে পারতেছিল না। তো শুভরাজ 9 লঞ্চে ছেড়ে দিল। শুভরাজ 9 লঞ্চ ছেড়ে দিছে, পারাবত 11 ছেড়ে দিছে। ভেবেছিলাম পারাবত 11 ছেড়ে দিছে, কিন্তু পারাবত 11 এখনো ছাড়ে নাই। পারাবত 11 আবারও পুনরায় ঘাটের দিকে যাচ্ছে, হয়তো আরও কিছু যাত্রী নিবে। কিন্তু আমাদের এম খান, আমি যে লঞ্চে আছি সেই লঞ্চটি কিন্তু বের হয়ে গেছে অলরেডি। তো এম খান এখন ব্যাগারে, আর এম খানের আগে তাহলে ছাড়লো শুভরাজ 9। দেখা যাক শুভরাজ 9-এর সাথে আজকে খেলাধুলা হয় কিনা। তো পারাবত 11 বুঝতেছি না কি হচ্ছে। তো পুবালি 9 আছে, পুবালি 9কে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর পাশে। পুবালি 9 আজকে যাত্রী নিবে, বরিশাল থেকে চাঁদপুর যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। তবে পারাবত 11 হয়তো বা কোনো কেবিন যাত্রী রয়ে গেছে, যার কারণে পারাবত 11 দেরি করতেছে। ঝালকাঠির সুন্দরবন 12 ছেড়ে গেল। লঞ্চটি চরমোনাইতে ঘাট দিবে, তারপর চাঁদপুর, ফতুল্লা, তারপর ঢাকা যাবে। আর শুভরাজ 9 তো তুই যে চলে গেল। তো ঘাটে এখনো সুরবিশাল, তারপর সুন্দরবন 15, মানামি, কুয়াকাটা 2, তারপর পারাবত 12কে দেখা যাচ্ছে। তো পারাবত 11 সম্ভবত আরও কিছুটা দেরি করবে, মাত্র বাজতেছে 8:45, হয়তো 9টার পরে ছাড়বে। আর সুন্দরবন 16 আছে, তারপর অ্যাডভেঞ্চার 9 আছে, সুরভি 7, কুয়াকাটা 2, পারাবত 18 কেউই এখনো বের হয়নি। তো পুবালি 9 রওনা দিল চাঁদপুর উদ্দেশ্যে বরিশাল থেকে। চাঁদপুরে যাত্রী নিচে আজকে পুবালি 9। আর এম খান এখন তার গতি বাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে। একদম ফুল স্পিডে এম খান 7 এখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দেখা যাক, এখন বাজে 8:45। তো দেখা যাক কয়টার সময় পৌঁছায় ঢাকায়। এখন আপনাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যাবো, ইঞ্জিন রুমে দেখাবো কতটুকু আরপিএমে চালাচ্ছে। হঠাৎ করে এম খান 7 লঞ্চ নদীর মাঝখানে ইঞ্জিন একদম শাটডাউন করে দিছে। এটার কারণ হলো একটি ভিআইপি যাত্রী, মানে ভিআইপি যাত্রী রয়ে গেছে। আর এম খানের যে দায়িত্বরত উনি সেই ভিআইপি যাত্রীকে বারবার ফোনে রিচ আউট করার চেষ্টা করতেছে, ফোনে কথা বলতেছে। যাত্রী নাকি ট্রলারে আসতেছে।
সেই ভিআইপি যাত্রী ট্রলার আসতেছে, ভিআইপি কেবিনের যাত্রী, আর হয়তো প্রশাসনিকভাবে হয়তো বা তার মানে হয়তো বা সে প্রশাসনিকভাবে হয়তো ওর সেরকম কোনো ব্যক্তি, যার কারণে এম খান এভাবে ওয়েট করতেছে নদীর মাঝখানে। সেই ভিআইপি যাত্রী আসলে তারপর লঞ্চটি আবার ছেড়ে দিবে। আর অতক্ষণে সম্ভবত পিছনে লঞ্চ দেখা যাচ্ছে দুইটিও, হয়তো বা অতক্ষণে আমাদের ওভারটেক করে দিবে। আরেকটি লঞ্চ দেখা যাচ্ছে, মোট 3টি লঞ্চ দেখা যাচ্ছে পিছনে। তো অ্যাডভেঞ্চার 1 চলে যাচ্ছে, আর সুন্দরবন 16 চলে যাচ্ছে আমাদেরকে ফেলে। তবে অ্যাডভেঞ্চার 1 বেশ খেপা মুডে আছে। আশা করি এম খান যদি ঠিকঠাকভাবে খিচ টান দেয়, যদি এটা কড়া করে একটা টান দেয়, তাহলে এই সুন্দরবন 16 এগুলা খেয়ে ফেলবো, মানে খেয়ে দিতে পারবে, মানে ওটি দিতে পারবে আর কি। তো যাত্রীরা সবাই উল্লাস করতেছে, এম খান দাঁড়ায় আছে। এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার যে এম খান একটি ভিআইপি যাত্রীর জন্য ওয়েট করতেছে। আশা করছি দ্রুতই চলে আসবে এম খান। মানামিও বেশ খেপা মুডে আছে। আমার মনে হচ্ছে আজকে মানামি আজকেও সবার আগে ঢাকা চলে যাবে। আর যদিও শুভরাজ নয় ধরাচর বাইরে থাকবে, শুভরাজ নয় বেরোয় কিন্তু একটা খেপা টান দিছে। কি আর করব, এখন দাঁড়া দাঁড়া অন্যান্য লঞ্চগুলোর উঠি খাই, এছাড়া এখন আর কোনো কাজ নাই। কুয়াকাটা 2ও চলে যাচ্ছে। কুয়াকাটা 2কে মনে হয় না পাবো। কুয়াকাটা 2 কিন্তু ভয়ঙ্কর গতিতে টানতে পারে, ব্যাপক ভয়ঙ্কর গতিতে টানতে পারে কিন্তু কুয়াকাটা 2। আমি যদি বরিশালের স্পিড লিস্ট যদি করি, তাহলে কুয়াকাটা 2কে রাখতেই হবে। সর্বপ্রথম মানামি অ্যাডভেঞ্চার নয়, তারপর কুয়াকাটা 2, অথবা কুয়াকাটা 2 যদি খায় না খায়, যদি টানে মানামির সাথে, আমি জানি না, অথবা মানামি নাও পারতে পারে। তবুও কুয়াকাটা 2-এর সাথে মানামির একটা খেলা দেখতে চাই। তো ভিআইপি যাত্রীর জন্য প্রায় 15 মিনিটের মতো ওয়েট করেছিল এম খান। তবে ভিআইপি যাত্রী অনেক দূরে, ভিআইপি যাত্রী পৌঁছাতে হয়তো অনেক দেরি। আর ভেতরে যারা এম খান ভেতরে যারা যাত্রী, তারাও বেশ বিরক্ত হচ্ছিল যে এম খান হঠাৎ করে এভাবে কেন দাঁড়িয়ে গেল। তো এম খান ফাইনালি রওনা দিয়ে দিল, স্পিড বাড়াচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক আমাদেরকে যে কয়টা লঞ্চ ওভারটেক করছে, তাদেরকে ওভারটেক করতে পারে কিনা এম খান সাহেব। তো স্পিড কিন্তু বাড়াচ্ছে 800, আপনারা একটু আগে দেখলেন যে 880 আরপিএম, 1000-এর মধ্যে প্রায় 880 আরপিএম চালাচ্ছে। তো দেখা যাক কুয়াকাটা 2 কিছুক্ষণ আগে আমাদের ওভারটেক করলো, দেখি কুয়াকাটা 2 লঞ্চকে আমরা পাই কিনা। ভাই স্পিড কিন্তু ভয়ঙ্কর, মানে একদম।
আমি এম খান 7 লঞ্চের একদম পেছনের ফেন্ডারে দাঁড়িয়ে আছি, আর সামনেই দেখা যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ টার্নিং ঘুরতেছে। তো দেখা যাক কুয়াকাটা 2 লঞ্চকে আজকে কিছু একটা করা যায় কি না। আগে কুয়াকাটা 2 আমাদের টার্গেট, তারপরে টার্গেট হলো একটু দূরে দেখা যাচ্ছে সুন্দরবন 16। তো দেখা যাক সুন্দরবন 16কে আজকে ওকে করতে পারি কিনা। আশা করছি একটা থ্রিলিং জার্নি হবে আজকে। তো চরমোনাই টার্নিং অতিক্রম করা শেষ, আর এম খান 7 লঞ্চ এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চকে ওভারটেক করতেছে। তবে কুয়াকাটা 2 এখনও ধরাছোঁয়ার বাইরে আছে কিছুটা, তবে কুয়াকাটা 2 লঞ্চকে হয়তো আমরা ধরে ফেলবো। কীর্তনখোলা নদীতে এখন এম খান 7 লঞ্চ সুন্দরবন 16 একটা টান উত্তেজনা চলতেছে। তবে সুন্দরবন 16 লঞ্চের উচিত গতির সর্বোচ্চটা ব্যবহার করে একটু চেষ্টা করা এম খান 7 লঞ্চের সাথে। কুয়াকাটা 2 লঞ্চকে হয়তো আমরা ধরে ফেলবো। তো এই মুহূর্তে এম খান 7 সুন্দরবন 16 লঞ্চকে পেছনে ফেলে চলে যাচ্ছে। আর কুয়াকাটা 2 লঞ্চ আমাদের কাছে চলে এসেছে। অতঃপর সুন্দরবন 16 লঞ্চকে একদম ওভারটেক করে ফেলেছে। সুন্দরবন 16 লঞ্চ পেছনে পড়ে গেল এম খান 7 লঞ্চে। এখন দেখা যায় কুয়াকাটা 2 লঞ্চকে পাওয়া যায় কিনা। কুয়াকাটা 2 কাছে চলে এসেছে কিছুটা। তো দেখা যাক কুয়াকাটা 2 লঞ্চকে ধরতে পারে কিনা। তবে গতির টান আছে ভালো এম খান 7 লঞ্চের। কুয়াকাটা 2 ভাই, আমার প্যান্ট ফেন্ডারে পানি উঠে গেছে ভাই, একটু লাইটটা মারেন। আমার জুতা ভিজে লাইছে আর আমার প্যান্ট ভিজে লাইছে। আমার প্যান্ট ভিজে গেছে একদম ফেন্ডারে পানি ভাই, যে কোনো সব পানির ফোর্সে পড়ে যাবেন পিছনে। তো দেখতেছেন যে এম খানের পেছনে ফেন্ডারে পানি উঠে যাচ্ছে। মূলত এর কারণ হলো কুয়াকাটা 2 লঞ্চের থ্রাস্ট মানে ঢেউ। লঞ্চ আগালে যে একটা ঢেউ সৃষ্টি হয়, সেই ঢেউয়ের পানি এম খানের ফেন্ডারে উঠে গেল। আর যেহেতু এম খানের যেহেতু ওয়েট অনেক, আর যেহেতু ফ্রি বোর্ড কম এম খানের, তাই ইতিমধ্যেই ফেন্ডারের পেছন দিয়ে একদম পানি আটকে গেল, পানি উঠে গেছে উপরে। আমার একটু লাইটটা মারেন ভাই। এই যে আমার একদম প্যান্ট ভিজে ফেলছে। সাপের ফিল্টারে পানি উঠে গেছে, দেখেন দেখাই আমার প্যান্ট পুরো ভিজে গেছে। এখানে যে ফিল্টার রয়েছে এই ফিল্টারে পানি উঠে যাচ্ছে এম খান 7 লঞ্চে। কুয়াকাটা যে 2 লঞ্চ রয়েছে, সেই কুয়াকাটা 2 লঞ্চে ইঞ্জিনের যে প্রবলেম গ্যাস রয়েছে, ভাই পানি ধাক্কা খালি ঠিক পারবেন না। সেই
পানি উপরে উঠে গেছে এবং আমি পুরো ভিজে গেছি, মানে পিছনের ফিল্টারে পানি উঠে গেছে এমরান খাতের, ডুবে যাচ্ছে বা ডুবে যাচ্ছে না, এমরান খাতের কুয়াকাটা দূরের স্রোতের পানি উঠতেছে এমরান খাতের। সুন্দরবন 12 লঞ্চকে ওভারটেক করতেছে এম খান সাদ। সুন্দরবন 12 যাচ্ছে চাঁদপুর। টান উত্তেজনা এম খান সাথের সাথে সুন্দরবন 12 লঞ্চের। চলে যাচ্ছে। এটারও পানি উঠে গেছে। ভাই পড়ে যেতে নিছিলাম, লিটারালি আমি পড়ে যেতে নিছিলাম, আল্লাহ বাঁচাইছে আমার অল্পের জন্য। ভাই ভয়ঙ্কর অবস্থা। আসলে আল্লাহ আমাকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ, কারণ পানিটা যে স্পিডে পানি ধাক্কা দিছিল, মানে আমি জাস্ট মেন্টালি প্রিপেয়ার ছিলাম, এই জন্য হয়তো আমি বেঁচে গেছি। যদি কোনো র্যান্ডম পারসন অবচেতন মনে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতো, তাহলে হঠাৎ যে পানি যেভাবে শক্তিতে, মানে যেরকম শক্তিতে পানি এসেছে, পানি নির্ঘাত একদম চলে যেত। তো সুন্দরবন 12 লঞ্চকে আবার কাউন্টার দিচ্ছে এম খান সাদ। সুন্দরবন 12 এগিয়ে গিয়েছিল, এখন আবার এম খান কিছুটা গতি বাড়িয়েছে। তো কুয়াকাটা 2 সম্ভবত তার গতি বাড়িয়ে দিয়েছে, যার কারণে কুয়াকাটা 2 ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কুয়াকাটা 2 অনেক সামনে চলে গিয়েছে। দেখা যাক কুয়াকাটা 2 লঞ্চকে আজ রাতে কোনো একটা সময় ধরতে পারে কিনা। তো এইদিকে আবার একদল যাত্রী 200 টাকা ডিগ ভরার জন্য আবার আন্দোলন করতেছে। এখন সব কিছুই মগের মূল্য, ধুমধাম আন্দোলন। এতদিন জানতাম শাহবাগ আন্দোলন হয়, এখন লঞ্চ আন্দোলন হয়। লঞ্চ সবার আগে ছাড়ছে, এই লঞ্চটা সর্ব ফার্স্টে ছাড়ছে। চাইরার লঞ্চ হয়েছে ওভারটেক করে গেছে বিএপি জন্য নদীর ভিতরে এরা দাঁড়াইছে যে বিএপি আইবে, তাহলে বিএপি আইবে লঞ্চ ছাড়বে। তো আমাকে ওভারটেক করে গেছে চাইরার লঞ্চ, পরে আমাকে ওই যে লোকের সাথে খারাপ ব্যবহার করছে,
আর কি অনেক সময় নষ্ট করছে আমাদের, এর জন্য আর কি আমরা 15 মিনিটের মধ্যে সময় 200 টাকা আমরা ভাড়া আবদার করছি। সারাদিনে ঠিক পাই না ভাই, আর তারা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা যাত্রীদের জন্য ভাই তারা লঞ্চ আধা ঘন্টার মধ্যে দাঁড়া করে, এর জন্য ভাড়া 200 টাকা কম। 200 টাকা দিতে হবে, দিতে হবে। যদি তা না মানে ভাড়া ফ্রি, কোনো ভাড়া এমনিতেই 200-300 টাকা নিতে আসে, আমাদের ভাড়া সেখানে 400 টাকা তো এটা সরকারি ভাড়া, এমনিতেই ভাড়া বেশি। এটা তো সরকারি ভাড়া। জি 408 টাকা সরকারি ভাড়া। 8 টাকা সরকারি ভাড়া থাকুক ভাই, লঞ্চ কিলো কেন থামানো হচ্ছে? কালকে অনেকের অফিস আছে, এখানে 90% মানুষ কালকে অফিস আছে। এখানে কি করবো? তাদেরকে গালি যদি গালি না আপনারা এটা করতে পারেন, ধরেন লঞ্চ যদি আপনার ভোর 5টার মধ্যে না পৌঁছাতে পারে তখন একটা আমি বলে দিচ্ছি ভাই, মানামির আগে যদি উঠতে পারে ওটি দিয়া, এটা তো মানামি তো মানদণ্ড হইতে পারে না পারলে নাই। আমি তো অনেক আগে থাকতে ভাই, আধা ঘন্টা আগে থাকতে। 200 মানামির আধা ঘন্টা 1 ঘন্টা আগে ছাড়ছিল। মানামির অনেক আগে যাচ্ছে ভাই, মানামির অনেক আগে ছাড়ছে। অ্যাডভেঞ্চার এক সময় ছিল অনেক ভাই এদিকে বেশি লোক চাই না ভাই, ওদিকে একটু রিস্ক আছে ভাই, ওদিকে ভাই এদিকে বেশি লোক চাই না, একটু ভাই আমি টাকা দিয়ে আচ্ছা আপনারা কোথায় আপনাদের বাড়ি কি বরিশাল? শোনেন, এরা যে কাজগুলো করতে আছে আমাদের ভালোর জন্য না। আমরা সকালে আইসাও শিখতেই না, উনি বাসায় বই বিরিয়ানি খাইবে আর আমরা আঙ্গুর চুষবো নাকি? আমাদের রক্ত চোষা পয়সা ভেঙে দিয়ে বাড়ি গাড়ি করা, লস করা, তাদের পয়সা, আমরা গরিব লোকের পয়সা, আমাদের পয়সা, আমাদেরকে মূল্যায়ন করে না, করে কি বড় লোকের জন্য? আমাদেরকে বসতে জায়গা দেয় না, জায়গা দেয় মোটর সাইকেল উড়ায়, ব্যাগ টানে, অমুক টানে। আমরা কি মানুষ না? আমরা ভাড়া দিই না? এখন যেটা যেটা রেখে বিয়ে আমাদের তো যারা গরিব মানুষ থাকতো চাইয়ে যাও, বলতো কি বলতো না? সব কিছু মানি, কিন্তু উনি এই যে কাজটা করছে এটা একটা বিচার হওয়া দরকার, সমাধান চাই আমরা, এটা একটা বিচার হওয়া দরকার। বড় লোক পাই করাইছে, গরিব কত হাজার হাজার লোক গরিব, হাজার হাজার মানুষ গরিব। কেন বিচার পেল বরিশালে? এটা কি অন্য রূপে লঞ্চ? এটা বরিশালে কোন স্টাফ খারাপ ব্যবহার করছে? খারাপ ব্যবহার না, ওদের খারাপ ব্যবহার করবে না যখন আপনি দর্শকের জন্য ওদের সাথে ব্যক্তিগত করবেন না, তখন ওরা খারাপ ব্যবহার করে, মানে তো ওরা যাত্রী মনে করে না। তখন আমি যাত্রী, আমি ভালো যাবো, আমি আপনাদের কেন তো সুখ কিনা নিব? আমি ডেকে যাবো, আমি তো আপনি তো স্টাফ পঞ্চের, আপনার তো অধিকার নেই দর্শক বিষয় দেখান। আপনি তাহলে বসে যান, আপনি তো দর্শক বিক্রি করতে পারেন না, আপনি টাকা বিক্রি করতে পারেন না, মানে আপনারা কেউ সিট নিছেন না? কেউ অবশ্যই আছে। আমি যে পয়সা যত আমার টাকা, আমার কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে কেন? আমার পরিস্থিতি কেন দাম আমরা কেন করবে এগুলো? বলবেন না, সিদ্ধান্ত নেন ভাই। অনেক ভুল, মানে ওদের এত ভুল, আপনি যদি চলে যাবেন না আসে না, কি দরকার ছিল কাজটা করার? আমাদের তো চাকরি চলছে, আমি কি চাকরি দিব না? হ্যাঁ উনি চাকরি দিব, আমাদের চাকরি চলে গেলে আপনার ডিউটি টাইম কটা থেকে শুরু? আমাদের ডিউটি কি করবো? মানে আপনার অফিস কটা থেকে শুরু? আমার অফিস 7:30 থেকে শুরু। আমি
আমাদের যা লাগবে আমরা ভাই রেস্টের তো ব্যাপার স্যাপার আছে, আপনি এখান থেকে রেস্ট নেবেন না নাকি যাই অফিসে চলে যাবেন? আমরা যাই তো অফিসে চলে যেতে পারবেন না। তবে এটা বুঝতে হবে সকালে আমরা আসছি রওনা দিয়া কিসের জন্য চাকরির জন্য খাইয়ে না খাইয়ে লঞ্চে বসে রয়েছে সকালে আমাদের ভেটকি দিয়ে লঞ্চে বসে রয়েছে সকালে আসছি, বারো থেকে লোকের পাশে কি এই লঞ্চ ধরে রাখতে তাদের জন্য এত সেটা বেশি হবে না আর আমাদের উনি গেলে VIP VIP করে আমরা মনে হয় মানুষ হেলিকপ্টার লয়ে যাইতো হেলিকপ্টার যাইতো তো আমরা কুয়াকাটা 2 লঞ্চকে পাচ্ছি না, কিন্তু অ্যাডভেঞ্চার 1কে পেয়ে গেলাম। অ্যাডভেঞ্চার 1 এখন আর আগের খ্যাপা মুড নাই অ্যাডভেঞ্চার 1 লঞ্চের, কেটে ফেলা হবে। এইটাই অ্যাডভেঞ্চার 1-এর শেষ ট্রিপ, মানে শেষ ঈদের ট্রিপ, আর হয়তো পাওয়া যাবে না কোনো দিন। তো অ্যাডভেঞ্চার 1-কে ওটি খাওয়ালাম, আর ওটি খাওয়ালাম হলো সুন্দরবন 16 লঞ্চকে। এখন আমরা খাইতে বসছি, তবে কুয়াকাটা 2-কে খাওয়াতে পারবো না, কিন্তু আমাদের তো খেতে হবে। তো অর্ডার দিয়েছি এর হলো মুরগি 150, রূপচাঁদা 300 টাকা, ডাল চচ্চড়ি হলো 40 টাকা, আর এলো ভাত জনপ্রতি এখানে 2 জনের জন্য ভাত 80 টাকা। তো দেখা যাক খাবারের টেস্ট কেমন হয়। তো আমার খেয়াল ছিল না, আমি সবসময় লঞ্চ ভ্রমণে রূপচাঁদা ফ্রাইটা প্রেফার করি। তো আমার কেবিন বয়কে বলে দিতে ভুলে গেছিলাম যে আসলে রূপচাঁদা ফ্রাই যেন দেয়, কিন্তু আমি এটা বলতে খেয়াল ছিল না। এখন রূপচাঁদা মানে তরকারি নিয়ে আসছে আর কি। তো রূপচাঁদার কারিটা টেস্ট মোটামুটি ভালো, তবে আহামরি না, মোটামুটি আর কি ভালো লাগলো, চলে আর কি। কুয়াকাটা 2-কে মনে হয় আর পাওয়া যাবে না। তো ফাইনালি কুয়াকাটা 2 আমাদের সমানে সমান চলে এসেছে। কুয়াকাটা 2 একদম ভরপুর চালাচ্ছে আজকে এম খানের ওভারটেক থেকে বাঁচার জন্য। এম খানও আজকে ব্যাপক টানা টানতেছে। আসলে এম খানের যদি বডি ওয়েটটা যদি কম হতো, তাহলে এম খান যেই ক্যাটারপিলার ইঞ্জিন আছে, সেই ক্যাটারপিলার ইঞ্জিনের মাধ্যমে এম খান একদম বিধ্বংসী হতে পারতো নিঃসন্দেহে। শুধুমাত্র বডি ওয়েটের জন্য এম খান মানে একটা সীমাবদ্ধতা রয়েছে। মানে একটা নেগেটিভ পয়েন্ট হলো এম খানের গতির একটা নেগেটিভ পয়েন্ট হলো তার বডি ওয়েটটা অনেক বেশি, যার কারণে গতিটা কম, কিছুটা কম। তবুও যেভাবে ফাইট দিতেছে আজকে, জাস্ট ইমপ্রেসিভ। তো চাঁদপুর চলে আসছে লঞ্চ, আর চাঁদপুর থেকে কোস্টগার্ড উঠতেছে এখন লঞ্চে। কারণ একটু আগে যে দেখলেন যে গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম করতে চাইলো কিছু যাত্রীরা ভাড়া 200 টাকার জন্য, মূলত তাদের জন্য কোস্টগার্ডরা উঠতেছে। তো ভাড়া নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে, তাই যারা গ্যাঞ্জাম করছে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড ব্যবস্থা নেওয়ার জন্য উঠাইছে। সো যেহেতু কোস্টগার্ড প্রবেশ করছে, আর এই হলো কোস্টগার্ড স্পিড বোট, আর লঞ্চটিকেও স্লো স্পিডে চালানো হচ্ছে, কারণ কোস্টগার্ডরা এই ঝামেলাটা শেষ করে আবার নেমে যাবে। তো এম খান যেহেতু একটু স্লো করছিল, যেহেতু এম খানে কোস্টগার্ড ছিল, কোস্টগার্ডের জন্য
কিছু সময়ের জন্য স্লো ছিল, মানে স্লো গতিতে চলছিল এম খান 7। আর এই সুযোগে পারাবত 11 লঞ্চটি এম খানকে ওভারটেক করে চলে যাচ্ছে আগে। তো কোস্টগার্ড নেমে গেছে ঝামেলা শেষ করে। তো এম খান এখন তার গতি বাড়াইছে। এম খানও তার গতি বাড়িয়ে দিয়েছে। আর এটা একটি চাঁদপুরের লঞ্চ, চাঁদপুর যাচ্ছে এখন। আর পারাবত 11 এখন আমাদের সমানে সমান চলতেছে। তো এই মুহূর্তে সকাল 5:30 বাজতেছে। এম খান 7 মাত্র কতুল্য অতিক্রম করতেছে। আর ভাসানচরের রাজংশ দোষ কতুল্লা যাত্রী নামিয়ে এখন ঢাকা চলে যাচ্ছে। তো রাজংশ 10 লঞ্চকে ওভারটেক করে ফেললো এম খান 7। এম খান 7-এর গতির সাথে পারলো না। লঞ্চের সাথে রাজংশ 10-এর উত্তেজনা এখনো চলতেছে। লঞ্চের পেছনে আছে অ্যাডভেঞ্চার নয়, দুঃখিত, অ্যাডভেঞ্চারের পিছনে।
5:47 বাজতেছে। এম খান মাত্র পোস্তগোলা ব্রিজ অতিক্রম করতেছে। তো আশা করা যাচ্ছে ভোর 6টার মধ্যে একদম ঘাটে বার্থিং করতে পারবে। তো ভোর এখন 5:51 বাজতেছে আর চলে আসলাম সদরঘাটের কাছে। এখন ভোর 5:55। এম খান চলে আসলো সদরঘাটে। এখন আলনি বিরাবে ঘাটের সাথে যাত্রী নামানোর জন্য। তবে জায়গা হয়তোবা শুভরাজ নয় লঞ্চের পাশে হয়তোবা জায়গা করবে। আর পেছনে অনেক লঞ্চ, যেমন রাজংশ 10 দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার 1 কে দেখা যাচ্ছে, তারপর সাফিন 7, কর্ণফুলি 10। আজকে ঢাকা শহর একদম ফিল আপ হয়ে যাবে, আজকে ঢাকা শহর একদম ভরে যাবে।